হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের মিসেলেনিয়াসের প্র্যাকটিস সেট 4 করাবো, যেটা জেনারেল স্টাডিজের উপর বেস করে এবং কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই। এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমি এবং স্ট্যাটিক জিকে, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত পোর্শনটার উপর থেকেই আমি প্রশ্ন রাখার চেষ্টা করেছি। আজকে আমাদের প্র্যাকটিস সেট 4। তোমরা জানো আমাদের চ্যানেলে প্রতিদিন জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট এবং ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট আমরা করিয়ে থাকি। তোমরা জানো মিসেলেনিয়াসে 150+ স্কোর করতে পারো, সেই কারণে আমাদের এই প্রচেষ্টা। দেখো আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। হু অ্যামং দ্য ফলোয়িং গুপ্তা রুলার অ্যাজিউমড দ্য টাইটেল কবিরাজা? মানে নিম্নলিখিত কোন গুপ্ত শাসক যিনি কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন? অপশন কি কি আছে? চন্দ্রগুপ্ত 1, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 2, স্কন্দগুপ্ত। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত, তাই তো। সমুদ্রগুপ্তের উপাধি ছিল কবিরাজা। এছাড়াও সমুদ্রগুপ্তের আরো কয়েকটি উপাধি ছিল, সেগুলো কি? তাকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলা হয়। সেটি কে বলেছেন? V.S. স্মিথ। ঠিক আছে, নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলেছেন V.S. স্মিথ। তারপরে তোমার লিচ্ছবি দৌহিত্রা। লিচ্ছবি দৌহিত্রা বলা হয়। লিচ্ছবি দৌহিত্রা মানে গ্র্যান্ডসন অফ লিচ্ছবি, মানে তার মাতা লিচ্ছবি বংশ থেকে বিলং করতেন, তো সেই জন্য তাকে লিচ্ছবি দৌহিত্রা বলা হয়। তো এটি কোথায় থেকে জানা যায়? এটি এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায়। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এলাহাবাদ প্রশস্তি তার কোর্ট পোয়েট হরি সেনার লেখা। এই এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেটি কি বলো? সেটি হলো দক্ষিণ ভারতে তিনি 12 জন রাজাকে পরাজিত করেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো কোশাল, ভেঙ্গি, কাঞ্চি, এই 3টি গুরুত্বপূর্ণ বংশ ছিল। এছাড়াও দেখো অপশন আছে চন্দ্রগুপ্ত 2। চন্দ্রগুপ্ত 2 গুপ্ত বংশের আরেকজন শ্রেষ্ঠ শাসক। তার আমলে চৈনিক পরিব্রাজক ফাহিয়েন এসেছিলেন, খুব গুরুত্বপূর্ণ। তার আমলে চৈনিক পরিব্রাজক ফাহিয়েন এসেছিলেন এবং ফাহিয়েনের লেখা ফু কুয়ো কি বই থেকে আমরা চন্দ্রগুপ্ত সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। আর কি বলো? তোমার তার সময়কার যে আয়রন পিলার ইনস্ক্রিপশন মেহেরুলিতে আছে, সেটি খুব গুরুত্বপূর্ণ। চন্দ্রগুপ্ত 2 এর বিখ্যাত একটি টাইটেল অনেক পরীক্ষায় এসে থাকে, কি বলো? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য একটি গুরুত্বপূর্ণ টাইটেল চন্দ্রগুপ্ত 2 এর। উদয়গিরি ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারি তার আরেকটি উপাধি ছিল দিগ্বিজয়। ঠিক আছে, তার আমলে 9 জেমস ছিল তার কোর্টে। তারপর স্কন্দগুপ্ত তিনি হুন আক্রমণ দমন করেন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্কন্দগুপ্ত হুন আক্রমণ দমন করেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমরা জুনাগড় বা গিরনার ইনস্ক্রিপশন থেকে জানতে পারি, তিনি সুদর্শন লেক রিপেয়ার করান। দেখো এই যে সমুদ্রগুপ্ত ওয়াজ গিভেন দ্য টাইটেল কবিরাজা বাই হিজ কোর্ট পোয়েট হরিসেনা ইন দ্য এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন বা প্রয়াগ প্রশস্তি ডিউ টু হিজ পেট্রোনাইজেশন অফ আর্ট অ্যান্ড পোয়েট্রি। ঠিক আছে, দেখো এই যে আরেকটি গোল্ড কয়েন্স অলসো ডেপিক্ট হিম প্লেইং অন বীণা। তো তাকে বীণা বাদনরত অবস্থায় একটি যে ছবি, সেটি তার কয়েন থেকে পাওয়া যায়। তারপরের কোয়েশ্চেন দেখো নেক্সট। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল হোয়েন দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ এনঅ্যাক্টেড ইন 1905? বলছে 1905 সালে যখন বঙ্গভঙ্গ কার্যকর হয়, তো সেই সময় রাজা কে ছিলেন? গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল অপশনগুলো কি আছে দেখো। লর্ড মিন্টো, লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ, লর্ড রিপন। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে লর্ড কার্জন। বঙ্গভঙ্গের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। ঠিক আছে, 1905 সালে। অ্যাকচুয়ালি তিনি ভাইসরয় ছিলেন, অ্যাকচুয়ালি তিনি ভাইসরয়, কারণ আমরা জানি প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। তোমার 1858 থেকে তখন ডাইরেক্ট শাসন ব্রিটিশ রানীর হাতে চলে যায় এবং তখন থেকে ভাইসরয় হয়, তখন আর কোম্পানির শাসন থাকে না। তো গভর্নর জেনারেল কার্জনের সময়কাল কত বলো? সময়কাল হচ্ছে 1899 থেকে 1905 সাল। ঠিক আছে, আর এই বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ হয়েছিল কবে? বঙ্গভঙ্গ হয়েছিল তোমার 16ই অক্টোবর 1905। ঠিক আছে, 16ই অক্টোবর 1905। এবং লর্ড হার্ডিঞ্জ 2 এর সময়, অ্যাকচুয়ালি লর্ড হার্ডিঞ্জ 2 এর সময় 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, তাই তো, বঙ্গভঙ্গ রদ হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো
এই যে লর্ড কার্জন announced the partition of Bengal in July 1905 and it came into force 16th October 1905. The partition was later annulled in 1911 during the tenure of Lord Hardinge II. হার্ডিঞ্জ টু এর সময়কালে এটি বন্ধ হয়ে যায়। তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব গুরুত্বপূর্ণ। দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল ওয়াজ অফিসিয়ালি লঞ্চড ইন হুইচ ইয়ার? বলছে স্বদেশী আন্দোলন অফিসিয়ালি কত সালে শুরু হয়? 1903, 1905, 1907, 1911। আমরা কি জানি স্বদেশী আন্দোলন কখন হয়েছিল? স্বদেশী আন্দোলন এই যে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গ রদের জন্য স্বদেশী অ্যান্ড বয়কট আন্দোলন শুরু হয় 1905 সালে। স্বদেশী অ্যান্ড বয়কট আন্দোলন শুরু হয় 1905 সালের 7th আগস্ট থেকে। ঠিক আছে, 7th আগস্ট থেকে স্বদেশী অ্যান্ড বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়। দেখো এই যে দ্য স্বদেশী মুভমেন্ট ওয়াজ ফর্মালি প্রোক্লেমড ইন 7th August 1905 at the Calcutta Town Hall with the passage of boycott resolution against the partition of Bengal. ঠিক আছে, পার্টিশন অফ বেঙ্গল বঙ্গভঙ্গের বিরুদ্ধে এই স্বদেশী আন্দোলন গ্রহণ করা হয় 7th August থেকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ফাউন্ডেড অনুশীলন সমিতি ইন কলকাতা 1902? বলছে 1902 সালে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? দেখো অপশন কি কি আছে, প্রমথ মিত্র, বারীন্দ্র ঘোষ, অরবিন্দ ঘোষ, যতীন্দ্রনাথ ব্যানার্জি। তো এখানে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন প্রমথনাথ মিত্র। ঠিক আছে, এবং তার সঙ্গে বারীন্দ্র ঘোষও কিন্তু ছিল। বারীন্দ্র ঘোষ এবং প্রমথনাথ মিত্র দুজনেই সঠিক উত্তর। দেখো এই যে প্রমথ মিত্র আনসার নিয়েছে। তো প্রমথ মিত্র, যতীন্দ্রনাথ ব্যানার্জি এবং বারীন্দ্র ঘোষ, তার সঙ্গে প্রমথ মিত্র তোমার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন 1902 সালের এই যে 24শে মার্চ। ঠিক আছে, আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1905-06 সাল নাগাদ ঢাকাতে পুলিন বিহারী দাস অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। এই প্রশ্নটিও অনেকবার আসে, তোমার ঢাকাতে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো পুলিন বিহারী দাস ঢাকাতে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, মেদিনীপুরে কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? তো মেদিনীপুরে জ্ঞানেন্দ্রনাথ বোস অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু প্রিসাইডেড ওভার দ্য হরিপুরা আইএনসি সেশন ইন 1938? বলছে 1938 খ্রিস্টাব্দে হরিপুরা সেশনে কে সভাপতিত্ব করেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। দেখো কি আছে, সুভাষচন্দ্র বোস, জেএল নেহেরু, আবুল কালাম আজাদ, পট্টভি সীতারামাইয়া। সঠিক উত্তর কি হবে? আশা করছি তোমরা সবাই জানো। সঠিক উত্তর হচ্ছে সুভাষচন্দ্র বোস, তাই তো। 51th এটি সেশন ছিল কংগ্রেসের এবং হরিপুরা সেশনে সুভাষচন্দ্র বোস তিনি সভাপতিত্ব করেন। এবং তারপরে যে ত্রিপুরী সেশন হয় ঠিক তার পরের বছরেই সেখানেও সুভাষচন্দ্র এই গান্ধীজি সমর্থিত যে প্রার্থী পট্টভি সীতারামাইয়া তাকে হারিয়েও তিনি 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী সেশনে সেখানেও তিনি সভাপতিত্ব লাভ করেন, কিন্তু পরবর্তীতে তিনি সেখান থেকে রেজিগনেশন দেন। তো আবুল কালাম আজাদ খুব গুরুত্বপূর্ণ। আবুল কালাম আজাদ 1940 থেকে 46 পর্যন্ত তিনি 6 বছর কংগ্রেসের সভাপতি ছিলেন এবং তিনি ছিলেন সব থেকে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ কংগ্রেস। ঠিক আছে, দেখো এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ অ্যানিমাসলি ইলেক্টেড প্রেসিডেন্ট অফ 51st session of INC at Haripura in 1938 and also set up the National Planning Committee here. ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য রার রিজন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ মেনলি ক্যারেক্টারাইজড বাই হুইচ সয়েল? বলছে পশ্চিমবঙ্গের রার অঞ্চলে মেনলি কোন ধরনের মাটি দেখা যায়? দেখো অপশন কি কি আছে, অ্যালুভিয়াল সয়েল, পলি মাটি, এটি হবে না আমরা জানি। তারপর রেড ল্যাটেরাইট সয়েল, কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল, আর স্যালাইন সয়েল। লবণাক্ত মাটিও হবে না। তাহলে কি হবে এখানে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে রার অঞ্চলে রেড ল্যাটেরাইট সয়েল বা লাল ল্যাটেরাইট সয়েল দেখা যায়। ঠিক আছে, দেখো এই যে দ্য রার প্লেন লাইজ বিটুইন দ্য ছোটনাগপুর প্লেটু অ্যান্ড দ্য গাঙ্গেস ডেল্টা predominantly characterize the older
রেড ল্যাটেরাইট সয়েল রিচ ইন আয়রন অক্সাইড, ঠিক আছে, আয়রন অক্সাইড থাকার জন্য এটির রং রেড হয়। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ নোন অ্যাজ দ্য রাইস বোল অফ বেঙ্গল? বলছে পশ্চিমবঙ্গের কোন জেলাকে বাংলার ধানের গোলা বলা হয়? ধানের গোলা নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোন জেলা? হুগলি, ইস্ট বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে ইস্ট বর্ধমান, তাই তো। বর্ধমানে সব থেকে বেশি ধান উৎপন্ন হয় এবং ইস্ট বর্ধমানকে বাংলার ধানের গোলা বলা হয়। দেখো, ইস্ট বর্ধমান is designated as the rice bowl of Bengal due to its vast agricultural fertile plains and massive production of paddy. তো এখানে যেহেতু প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়, তো সেই কারণে ধানের গোলা বলা হয়। দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য ট্রপিক অফ ক্যান্সার passes through how many states in India? বলছে ট্রপিক অফ ক্যান্সার মানে কি? কর্কটক্রান্তি রেখা। ট্রপিক অফ ক্যান্সার কত? 23.5°, তাই তো। 23.5° কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতবর্ষের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে বলো? কটি? 6টি আছে অপশন, 7টি, 8টি এবং 9টি। কটি রাজ্যের উপর দিয়ে গেছে? সঠিক উত্তর, সঠিক উত্তর হচ্ছে 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। দেখো, দ্য টপিক অফ ক্যান্সার 23.5° নর্থ passes through 8 states. কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এই যে 8টি স্টেট খুব গুরুত্বপূর্ণ, এই 8টি স্টেটের নাম কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। কারণ এরকম প্রশ্ন দেখা যায় যে ফলোয়িং কোন স্টেটের উপর দিয়ে গেছে বা কোন স্টেটগুলোর উপর দিয়ে যায়নি, অপশন দিয়ে দিল। তো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সচরাচর খুবই দেখা যায় পরীক্ষাতে এই প্রশ্নটি। এরপরে দেখো কনস্টিটিউশন থেকে প্রশ্ন, হু অ্যাক্টস অ্যাজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা? রাজ্যসভার চেয়ারম্যান পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কে হন? দেখো কি কি অপশন আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্পিকার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তাই তো। ভাইস প্রেসিডেন্ট হচ্ছে আমাদের এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। রাজ্যসভার চেয়ারম্যান পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হন কে? ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, কত নাম্বার আর্টিকেলের মাধ্যমে? এই যে তিনি ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন 64, আর্টিকেল 64, অ্যাকর্ডিং টু আর্টিকেল 64, ঠিক আছে। তিনি ভাইস প্রেসিডেন্ট হলেই, যিনি ভাইস প্রেসিডেন্ট থাকবেন ভারতবর্ষের, তিনি রাজ্যসভার চেয়ারম্যান হবেন। আমরা ভাইস প্রেসিডেন্টের আর্টিকেল কত বলো? ভাইস প্রেসিডেন্টের আর্টিকেল হচ্ছে 63, ঠিক আছে, 63 থেকে 66। আর এই প্রেসিডেন্টের আর্টিকেল হচ্ছে 52 থেকে 61। প্রেসিডেন্টের আর্টিকেল হচ্ছে 52 থেকে 61। 61 আর্টিকেলটা খুব গুরুত্বপূর্ণ, কি? ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। আর প্রেসিডেন্টের রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ 72, সেখানে প্রেসিডেন্টের কি পার্ডনিং পাওয়ার আছে, প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার আছে। আর স্পিকার যিনি আমাদের লোকসভার চেয়ারপারসন, লোকসভার চেয়ারপারসনকে স্পিকার বলা হয়। দেখো এই যে আর্টিকেল 64 অ্যান্ড আর্টিকেল 89 ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেট বা রাজ্যসভা। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া কনস্টিটিউটেড? বলছে কত নম্বর ধারায় আমাদের অর্থ কমিশন গঠিত হয়? আর্টিকেল 280, আর্টিকেল 315, আর্টিকেল 324, আর্টিকেল 356। এখানে যে কয়েকটি আর্টিকেল আছে সব কটিই খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেহেতু সব কটি তোমাদের মুখস্থ রাখা উচিত। এখানে ফাইন্যান্স কমিশন কত নাম্বার আর্টিকেল? ফাইন্যান্স কমিশন হচ্ছে 280, ঠিক আছে, ফাইন্যান্স কমিশন হচ্ছে 280। এখন বর্তমানে কত? 16th ফাইন্যান্স কমিশন চলছে, এখন বর্তমানে 16th ফাইন্যান্স কমিশন চলছে। এবং এই ফাইন্যান্স কমিশনের এখন চেয়ারপারসন কে? ডক্টর অরবিন্দ পানাগরিয়া। ডক্টর অরবিন্দ পানাগরিয়া হচ্ছে খুব কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। অরবিন্দ পানাগরিয়া হচ্ছে এখন ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান, এবং এখন এটি 16th ফাইন্যান্স কমিশন চলছে। আর আর্টিকেল কত? 280, তাই তো। তো আর্টিকেল 315, আর্টিকেল 315 কিসের আর্টিকেল বলো?
ইউপিএসসি, ঠিক আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ফর সেন্ট্রাল অ্যান্ড স্টেট। তো আর্টিকেল কত? 315। তারপর আর্টিকেল 324, আর্টিকেল 324 কি? ইলেকশন কমিশন। আর্টিকেল 324 হচ্ছে ইলেকশন কমিশন। আর আর্টিকেল 356 এটি কি? স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল। তো সবকটি আর্টিকেলই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর একবার রিকল করে নাও। 280 ফাইন্যান্স কমিশন, 315 হচ্ছে তোমার ইউপিএসসি, 324 হচ্ছে ইলেকশন কমিশন, অ্যান্ড 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল। দেখো, এই যে আর্টিকেল 280 provides for the constitution of the finance commission by the president every 5 years to advise the distribution of the taxes between the union and the state। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে, হাউ মেনি টাইমস হ্যাজ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 360 বিন ডিক্লেয়ার্ড ইন ইন্ডিয়া? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এখনই কি ছিল? 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল, ঠিক আছে, আর 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। আর এই 360 আর্টিকেলে আছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আমাদের ভারতবর্ষে কতবার লাগু হয়েছে? অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আমাদের ভারতবর্ষে কখনো লাগু হয়নি। তো সেই কারণে এটি সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর নেভার বা কখনোই নয়। দেখো, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আন্ডার 360 হ্যাজ নেভার বিন ডিক্লেয়ার্ড ইন ইন্ডিয়া সো ফার। এখনো পর্যন্ত একবারও হয়নি। নেক্সট কোয়েশ্চেন দেখো, NABARD was established on the recommendation of which committee? NABARD কোন কমিটির সুপারিশে গঠিত হয়েছিল? আচ্ছা, নাবার্ড কি? নাবার্ড হচ্ছে একটা এগ্রিকালচারাল অর্গানাইজেশন। কি এর ফুল নাম কি? খুব ইম্পর্টেন্ট, এটিও পরীক্ষায় আসে, মন দিয়ে শোনো। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, নাবার্ডের ফুল ফর্ম কি বললাম? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে তোমার নাবার্ডের ফুল ফর্ম। এবং এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়। এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। এই প্রশ্নটিও খুব আসে, নাবার্ডের হেডকোয়ার্টার তোমার মুম্বাই। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? সালটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কোন কমিটির সুপারিশ অনুযায়ী হয়েছে? শিবরামান কমিটির সুপারিশ অনুযায়ী হয়েছে। শিবরামান কমিটির সুপারিশ অনুযায়ী নাবার্ড গঠিত হয়। কত সালে? 1982 সালে। ঠিক আছে, নরসিংহা কমিটি। নরসিংহা কমিটি হচ্ছে ফাইন্যান্সিয়াল রিফর্মের জন্য রিলেটেড। 1991-এ যখন ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় সেই সময় নরসিংহ কমিটি গঠিত হয়। তারপরে তেন্ডুলকার কমিটি হচ্ছে পভার্টি লাইন এস্টিমেটের জন্য, আর কেলকার কমিটি হচ্ছে ট্যাক্স রিফর্মের জন্য। ঠিক আছে, দেখো, এই যে নাবার্ড ওয়াজ এস্টাবলিশ 12 জুলাই 1982 অন দ্য রেকমেন্ডেশন অফ শিবরামান কমিটি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হেডকোয়ার্টার অফ দ্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি। সিডবির ফুল ফর্ম ওটাই, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তো সিডবি তার হেডকোয়ার্টার কোথায়? তার হেডকোয়ার্টার হচ্ছে লখনৌ। ঠিক আছে, সিডবির হেডকোয়ার্টার হচ্ছে লখনৌ, খুব গুরুত্বপূর্ণ। এটি 1990-তে এস্টাবলিশ হয় এবং এর হেডকোয়ার্টার হচ্ছে লখনৌ। দেখো, এই যে SIDBI was set up in 2nd April 1990, the apex regulatory body for micro, small and medium enterprise, and headquarter হচ্ছে লখনৌ, উত্তর প্রদেশ। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন সায়েন্স থেকে, হোয়াট ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি? তো সিএনজির মেন কম্পোনেন্ট কি? মানে সিএনজি যে গ্যাসটি আছে তার যে মেন যে উপাদান সেটি কি? মেন উপাদান কি আছে? অপশন: মিথেন, ইথেন, প্রোপেন অ্যান্ড বিউটেন। তো সিএনজির মেন কম্পোনেন্ট হচ্ছে মিথেন।
খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সিএনজির মেন উপাদান হচ্ছে মিথেন। ঠিক আছে। এলপিজি, এলপিজি আমরা জানি যেটা আমাদের রান্নার গ্যাস, সেই এলপিজির মেন তোমার কম্পোনেন্ট হচ্ছে প্রোপেন আর বিউটেন। ঠিক আছে। তাহলে এলপিজির এই যেখানে আছে প্রোপেন আর বিউটেন হচ্ছে এলপিজির মেন কম্পোনেন্ট। এবং তুমি দেখবে রান্নার গ্যাস যদি লিক করে একটা স্মেল আসে। তো এই স্মেলটা কি? স্মেলটা আর কিছুই না, স্মেলটা হচ্ছে ইথাইল মারক্যাপটান। স্মেলটা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও আসে, ইথাইল মারক্যাপটান। ঠিক আছে। মারক্যাপটান হচ্ছে তোমার এলপিজিতে থাকে, যেটি যদি গ্যাস লিক করে আমরা যাতে বুঝতে পারি, তো সেই কারণে এলপিজিতে ইথাইল মারক্যাপটান একটি গ্যাস থাকে। এবং এর মেন কম্পোনেন্ট হচ্ছে প্রোপেন আর বিউটেন। আর সিএনজির মেন কম্পোনেন্ট কি হলো তাহলে? সিএনজির হচ্ছে মিথেন। দেখো এই যে সিএনজির মেন কম্পোনেন্ট হচ্ছে মিথেন, প্রায় 80 থেকে 90% কি থাকে? মিথেন থাকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, হুইচ সেল অর্গানেল ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। বলছে আমাদের কোষের শক্তিঘর কোন অঙ্গাণুকে বলা হয়, কোন কোষীয় অঙ্গাণু? অপশন কি কি আছে? রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড গলগি বডি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাই তো, মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। খুব গুরুত্বপূর্ণ, পাওয়ার হাউস অফ দ্য সেল মাইটোকন্ড্রিয়া। তারপরে লাইসোজোম, লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ, সুইসাইডাল ব্যাগ বলা হয়, বা আত্মঘাতী থলি। বাংলাতে যেটাকে বলে আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোম, কারণ সমস্ত মৃত কোষীয় অঙ্গাণু লাইসোজোমে গিয়ে জমা হয়। তারপর রাইবোজোম, রাইবোজোমের প্রধান কাজ কি? রাইবোজোমের প্রধান কাজ হলো তোমার প্রোটিন সংশ্লেষ করা। ঠিক আছে, রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। দেখো এই যে মাইটোকন্ড্রিয়া সিনথেসাইজ এনার্জি কারেন্সি মলিকিউলস এটিপি, এটিপি সংশ্লেষ করে ডিউরিং সেলুলার রেসপিরেশন, তো সেই কারণে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। দেখো নেক্সট কোয়েশ্চেন, সাউন্ড ওয়েভস ক্যান নট ট্রাভেল থ্রু হুইচ মিডিয়াম। বলছে সাউন্ড ওয়েভ ট্রাভেল করতে পারে না, কিসের মধ্যে দিয়ে সাউন্ড ওয়েভ যেতে পারে না? শব্দ তরঙ্গ, কঠিন, লিকুইড, গ্যাস, ভ্যাকিউম বা শূন্যস্থান। তাহলে কি হবে সঠিক উত্তর? সঠিক হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থান বা ভ্যাকিউম, ভ্যাকিউম দিয়ে সাউন্ড, শব্দ তরঙ্গ যেতে পারে না। খুব গুরুত্বপূর্ণ। আর সলিডের মধ্যে দিয়ে সাউন্ডের, শব্দ তরঙ্গের বেগ সব থেকে বেশি বেগ হচ্ছে সলিডে। এই প্রশ্নটিও অনেকবার পরীক্ষাতে এসেছে। তোমার কোন ধাতুর মধ্যে দিয়ে বা কোন মিডিয়ামের মধ্যে দিয়ে তোমার শব্দ তরঙ্গের বেগ সব থেকে বেশি হয়? তো সলিডের মধ্যে দিয়ে শব্দ তরঙ্গের বেগ সব থেকে বেশি হয়। আর আমাদের গ্যাসীয় মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ কত? এই প্রশ্নটিও খুব আসে, 343 মিটার পার সেকেন্ড। গ্যাসের মধ্যে দিয়ে শব্দ তরঙ্গের বেগ 343 মিটার পার সেকেন্ড। এই প্রশ্নটিও পরীক্ষাতে অনেকবার দেখা যায়। দেখো এই যে সাউন্ড ইজ আ মেকানিক্যাল লংগিটিউডিনাল ওয়েভ requiring a material medium, solid, liquid or gas to vibrate and propagate, hence it cannot travel through a vacuum. দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য ফেমাস ক্লাসিক্যাল ডান্স ফ্রম কথাকলি অরিজিনেটেড ইন হুইচ স্টেট। বলছে বিখ্যাত যে নাচ, যে কথাকলি, যে নৃত্যশিল্প, সেটি কোন রাজ্যে উৎপত্তি লাভ করেছে? কথাকলি নৃত্যশিল্পটি কোন রাজ্যে উৎপত্তি লাভ করেছে? অপশন কি কি আছে? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে কেরালা। কেরালাতে কথাকলি নৃত্যশিল্পটির জন্ম হয়েছে। সঠিক উত্তর কেরালা। আর অন্ধ্রপ্রদেশে হচ্ছে কুচিপুড়ি, খুব গুরুত্বপূর্ণ, এটিও পরীক্ষায় আসে। অন্ধ্রপ্রদেশে হচ্ছে কুচিপুড়ি। আর কর্ণাটক, তামিলনাড়ু দুটোতেই হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম। ঠিক আছে। তাহলে অন্ধ্রপ্রদেশে কি? অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি এবং তামিলনাড়ু আর কর্ণাটকে ভারতনাট্যম। এই যে কথাকলি ক্লাসিক্যাল ডান্স ফর্ম অরিজিনেটিং ফ্রম কেরালা। দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ল্ড ফেমাস টেরাকোটা টেম্পলস অফ ওয়েস্ট বেঙ্গল আর সিচুয়েটেড ইন।
বলছে পশ্চিমবঙ্গের যে বিশ্ববিখ্যাত পোড়ামাটির মন্দির সেটি কোথায় অবস্থিত? অপশন কি কি আছে? কালনা, বিষ্ণুপুর, কোচবিহার, হাজারদুয়ারি। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে বিষ্ণুপুর, তাই তো। বাঁকুড়ার বিষ্ণুপুরে বিখ্যাত পোড়ামাটির মন্দির বা টেরাকোটা টেম্পল দেখতে পাওয়া যায়। দেখো এই যে বিষ্ণুপুর ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইজ রিনাউন্ড ফর ইটস ম্যাগনিফিসেন্ট 17th and 18th century terracotta temples, ঠিক আছে, বিল্ড বাই মল্ল কিংস, মল্ল রাজাদের সময়ে এটি বানানো হয়েছে। আর এই যে এখানে আছে হাজারদুয়ারি, হাজারদুয়ারি আমাদের বিখ্যাত যে নবাবের বংশধর বা নবাবের পলাশী যুদ্ধের যে নবাব সিরাজউদ্দৌলা, তো সেখানকার রাজা ছিলেন, সেটা এখন বর্তমানে মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে অবস্থিত। দেখো, হোয়ার ইজ দ্য ইউনেস্কো হেডকোয়ার্টার সিচুয়েটেড? বলছি ইউনেস্কোর সদর দপ্তর সেটি কোথায় অবস্থিত? অপশন কি কি আছে দেখো, অপশন আছে জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস এবং ভিয়েনা। ইউনেস্কো এটি কত সালে হয়েছে বলো? এটি 1945-এ হয়েছে, তাই তো। এবং এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিস হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার। ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কি বলো? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে। ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক, কালচারাল অর্গানাইজেশন। তো এটি কত সালে হয়েছে বললাম? 1945-এ। এবং এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিস। দেখো এই যে ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সের প্যারিসে। এবং আমাদের লাস্ট যে 45তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেলো এই সবে 2026-এর জুলাইয়ে, কোথায়? সারনাথ, তোমার উত্তরপ্রদেশের সারনাথ। নেক্সট কোয়েশ্চেন দেখো, রেড ব্লাড কর্পাসলস আর প্রডিউসড ইন হুইচ অর্গান? বলছে লোহিত রক্ত কণিকা সেটি কোথায় তৈরি হয়? লিভার, স্প্লিন, বোন ম্যারো, কিডনি। কোথায় তৈরি হয় বলো? সঠিক উত্তর, সঠিক উত্তর হচ্ছে বোন ম্যারো, অস্থিমজ্জা। অস্থিমজ্জাতে আমাদের রেড ব্লাড কর্পাসলস বা লোহিত রক্তকণিকা সেটি তৈরি হয়। দেখো এই যে ইন অ্যাডাল্ট হিউম্যান রেড ব্লাড কর্পাসলস আর সিনথেসাইজড প্রাইমারিলি ইন দ্য রেড বোন ম্যারো থ্রু আ প্রসেস নোন অ্যাজ এরিথ্রোপোয়েসিস। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ সুলতান অফ দিল্লি ফাউন্ডেড দ্য সিটি অফ আগ্রা ইন 1504? তো 1504 সালে কোন দিল্লির সুলতান আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন? কোন দিল্লির সুলতান আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন 1504 সালে? কি কি অপশন আছে? অপশন আছে আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক, সিকান্দার লোদি এবং বহলুল লোদি। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে সিকান্দার লোদি, সঠিক উত্তর হচ্ছে সিকান্দার লোদি, ঠিক আছে। তিনি আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন। বহুলা লোদি কি? বহুলুল লোদি হচ্ছে ফাউন্ডার অব দ্য লোদি ডাইনেস্টি, ঠিক আছে। ফাউন্ডার অব দ্য লোদি ডাইনেস্টি হচ্ছে বহুলুল লোদি। দেখো এই যে সুলতান সিকান্দার লোদি ফাউন্ডেড দ্য সিটি অফ আগ্রা ইন 1504 এবং সেখান থেকে দিল্লি থেকে তিনি আগ্রাতে রাজধানী ট্রান্সফার করেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। নেক্সট কোয়েশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কি কারেন্ট অ্যাফেয়ার্স? কিছুদিন আগেই হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন্ডিয়াস 101st রামসার সাইট? বলছে ভারতের 101তম রামসার সাইট কোনটি? অপশন কি কি আছে? সুন্দরবন, গ্লো লেক, তারপরে তোমার এটা হচ্ছে চিল্কা লেক হবে, আর উলার লেক। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে গ্লো লেক, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে গ্লো লেক। এটি কোথায় অবস্থিত বলো? এটি অরুণাচল প্রদেশে অবস্থিত, অরুণাচল প্রদেশে অবস্থিত এটি। এবং 101তম রামসার সাইট পেল। সুন্দরবন
2019 সালে সুন্দরবন 2019 সালের